রাতের সমস্ত তমসা কাটিয়ে সূর্য উঁকি দিয়েছে ধরণীর বুকে। কাচের জানালা ভেদ করে সূর্যের সোনালি রশ্মি ঘরের ভেতরটা আলোকিত করে ফেলল। তন্নার ঘুম ছুটে গেল তখনই। শরীরটা আগের থেকে ফুরফুরে লাগছে। মনেই হচ্ছে না যে গত রাতে জ্বর নামক এক অসুখের সাথে বেশ ফাটাফাটি হয়ে গেছে। জ্বর তো নয়, যেন প্রলয়কারী ঝড়। তূর্ণা অনুভব করলো সে অধ্যায়ের বুকের উপর শুয়ে আছে। অমনি তার ঘুম ঘুম ভাবটা চিরতরে তিরোহিত হলো। নেত্র যুগলে উকি দিল বিস্ময়। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। মনে মনে বেশ অস্বস্তি বোধ করলো তূর্ণা। মাঝ রাতের পর যে অধ্যায় তার পাশে শুয়েছিল এটা জানতো না তূর্ণা। সে কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছিল। অতিরিক্ত শীত লাগায় হয়তো অধ্যায়কে জড়িয়ে ধরেছে। জিভে কামড় দেয় তূর্ণা। লোকটা আগে জাগ্রত হলে তূর্ণাকে তার বুকের উপর দেখলে নির্ঘাত কেচ্ছা হয়ে যেত। লোকটা তো নিজেকে নিয়ে অহংকারের শেষ নেই। হয়তো ভাববে তূর্ণা ইচ্ছে করেই তার বুকের সাথে মিশে শুয়েছিল। তূর্ণা এমন চরম মিথ্যা অপবাদ সইতে পারবে না। সে সাবধানে নিজেকে বলিষ্ঠ হাতের বাঁধন থেকে মুক্ত করল এবং অধ্যায়ের বাহুর নিচে রেখে দিল কোলবালিশ। ফ্রেশ হয়ে তূর্ণা নিচে গেল। শরীফা নাস্তা তৈরি করে রেখে দিয়েছে। আজকেও বেশ অনেক পদের রান্না হয়েছে। তূর্ণা আয়োজনের বাহুল্য দেখে বেশ সন্তুষ্ট হলো। এত ভালো ভালো খাবার খাওয়ার সৌভাগ্য বাবা মা যাওয়ার পর তার হয়নি। আর এখন রোজ রোজ এসব জুটছে কপালে। মানুষের জীবন আসলেই অদ্ভুত। যে মেয়ে 3 বেলা খাবারের এত কষ্ট করত, আজ তার সামনে হরেক রকমের খাবার দিয়ে টেবিল পরিপূর্ণ করে রাখা হয়েছে। এই সৌভাগ্যের উৎস তো অবশ্যই তার তথাকথিত এই স্বামীটি। ওই ব্যক্তির প্রতি তূর্ণার তো সত্যি কৃতজ্ঞতা থাকা উচিত। তূর্ণা মনে মনে প্রতিজ্ঞা করলো অধ্যায়ের সাথে আর ঝগড়া করবে না। শত হোক লোকটার কল্যাণে তার জীবনের দুর্বিষহ দিনগুলো কেটে গেছে। শরীফা কাজকর্ম গুছিয়ে সিরিয়াল দেখতে বসেছে। মুখ প্রচন্ড রকম গম্ভীর। তূর্ণা ভেবে পেল না টেলিভিশন দেখতে বসলে এমন মুখ ভার করে বসতে হবে কেন। কে জানে, হয়তো মুখ ভার করে বসলে অধিক মনোযোগ দেওয়া যায়। পদ্ধতিটা পড়াশোনা করার সময় একবার কাজে লাগিয়ে দেখতে হবে। হয়তো আশানুরূপ কোনো ফলাফল পাওয়া গেল। আজকাল তো পড়াশোনা একেবারেই করা হচ্ছে না তূর্ণার। আজকেই ভর্তির ফর্ম তুলতে যাবে তূর্ণা। আজ সকাল থেকে তার মন মেজাজ খুব একটা ভালো নেই শরীফার। আজ মাসের 15 তারিখ। প্রায় 3 মাস ধরে সে বাড়ি যেতে পারে না। প্রতি 2 মাস অন্তর মন খারাপ করে বসে থাকা তার সহজাত স্বভাব। এ তেমন কিছু নয়। এই মন খারাপ ধীরে ধীরে শরীর খারাপের রূপ নেবে। অসুখে জর্জরিত হয়ে যাবে শরীফা। ওর অসুখ কোনো ডাক্তার সারাতে পারবে না। ওর অসুখ সারানোর জন্য প্রয়োজন 3 দিনের ছুটি। গ্রামের বাড়ি থেকে ঘুরে এলেই তার অসুখ সেরে যায়। সে চনমনে হয়ে ওঠে। তূর্ণা এত সব কাহিনী জানে না। সে টেবিলের কাছে দাঁড়িয়ে আমতা আমতা করছে। শরীফা তার থেকে বয়সে খুব একটা বড় নয়। সে কি বলে ডাকবে এটাই ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এরপর নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করল, আপনি কি সারাদিন সিরিয়াল দেখেন? শরীফা টিভি স্ক্রিন থেকে চোখ সরালো না, তেমন পাত্তা দিল না তূর্ণার কৌতূহলকে। অবজ্ঞাতেই উত্তর দিল, হ্যাঁ। তূর্ণা খাবার টেবিলের এক কোণে দাঁড়িয়ে 3 পিসের ওড়নার কোনায় বৃদ্ধাঙ্গুল পেঁচাতে লাগলো। পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ঘর্ষণ করতে লাগলো সদেফ রাঙ্গা টাইলসের মেঝেতে। আর কি কথা বলা যায় সে ভেবে পাচ্ছে না। শরীফা টিভির স্ক্রিনে মনোযোগী দৃষ্টি রেখে আর চোখে দেখলো তূর্ণাকে। এরপর ভাবলেশীন ভাবে বলল, টেবিলে খাওয়ান দেওয়া আছে, আপনি খাইয়া নেন ভাবি। এই প্রথম নিজে থেকে শরীফা তূর্ণার সাথে কথা বলছে। তূর্ণা মনে মনে বেশ খুশি হলো। একাকী এই বাড়িতে তার একটা বন্ধুর খুব প্রয়োজন ছিল। শরীফার সাথে ভাব জমাতে অবশ্য তার বেশ কসরত করতে হবে। মেয়েটা সারাদিন টেলিভিশন দেখে। তূর্ণা অভিনব কৌশল অবলম্বন করে টিভির সামনে গিয়ে সোফায় বসলো। শরীফা বসেছে মেঝেতে। টিভির থেকে তার দূরত্ব খুবই কম। তূর্ণা তাকে উদ্দেশ্য করে মৃদু গলায় বলল, আপনি ওখানে বসেছেন কেন? সোফায় এসে বসুন। আপনার এইখানেই বইতে ভাল লাগে। কিন্তু এত কাজ থেকে
টেলিভিশন দেখলে তো চোখ নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট, যেই চোখ দেইয়া বাপ মায়ের দেখার ভাগ্য হয় নাই, সেই চোখ থাইকা কি লাভ? শরীফার কণ্ঠে স্পষ্ট আহাজারি আর ক্ষোভের প্রকাশ পেল। তন্নার মনে হলো শরীফার ভয়ঙ্কর মন খারাপ। সেই মন খারাপ ঢাকতেই সে সিরিয়াল দেখছে। তন্নার নিজেরও মন খারাপ হয়ে গেল। মন খারাপ খুব ছোঁয়াচে রোগ। ও রোগ খুব দ্রুত আশেপাশের মানুষকে সংক্রামিত করে। শরীফার কথায় তন্নার নিজের বাড়ির কথা মনে পড়ল। হয়তো চাচা চাচি তাকে অতটা ভালোবাসেনি, আদর যত্ন করেনি, কিন্তু পরিচিত সেই ঘর, সেই গ্রাম, গৃহপালিত হাঁস মুরগিগুলো, পাশের বাড়ির চৈতি চাচাতো ভাই সোহেলের কথা খুব মনে পড়তে লাগলো তন্নার। তার চোখের কোণে জল জমলো। আবেগপূর্ণ কণ্ঠে সে বলল, আপনার বাড়ি যেতে ইচ্ছে করছে? ইচ্ছা করলেই কি উপায় আছে? খালুজান বইলা গেছে আমার, অহন বাড়ি তো যাওয়া চলবো না। কেন চলবে না কেন? এমনে আপনি নতুন বউ, আপনারে খালি বাড়িতে রাইখা গেলে আপনি ভয় পাইবেন। এছাড়া আমি চইলা গেলে রান্না বান্না করবো কেডাই? কেন, আমি কি রান্না করতে পারি না? পারেন? খুব ভালো পারি। সেই ছোটবেলা থেকে রান্না বান্নার কাজ করি আমি। ও, শরীফা ফের মনোযোগ দিল সিরিয়াল দেখায়। সিরিয়ালের এক বালিকা নিয়ে কিশোরে কাঁদছে। তার কোলে একটা ছাগলছানা। সেই ছাগলছানার সাথে সে নিজের মনের দুঃখের কথাগুলো গড়গড় করে বলছে। চোখের পানি নাকের পানি মিলেমিশে একাকার। নায়িকার কান্না দেখে শরীফার চোখেও জল এলো। তুন্না খেয়াল করে দেখলো শরীফা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়া জল মুছে নিল। দৃশ্যটি দেখে হাসি পেল তুন্নার, কিন্তু কারো চরম দুঃখের মুহূর্তে হাসা উচিত নয়। তন্না বহু কষ্টে নিজের হাসি সংবরণ করে শরীফার পাশের ফ্লোরে এসে বসলো। এরপর কৃত্রিম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি দেখছেন? শরীফা খুশিতে গদগদ হয়ে জবাব দিল, কুসুম। কিসের কুসুম? ডিমের? আরে না, নায়িকার নামই হচ্ছে কুসুম। তন্না হেসে দিল ফিক করে। আজকাল মানুষের নামও কুসুম রাখা হয়। ডিমের কুসুম যদি মানুষের নাম হতে পারে, কদিন পর তো তাহলে ভ্রূণ, গরুর বাছুর, ছাগলের ছানা সবই মানুষের নামের তালিকায় অন্তর্ভুক্ত হবে। সে খুব বুঝছে এমন ভঙ্গিতে মাথা দোলালো। এরপর বলল, আপনার গ্রামের বাড়ি কোথায়? শরীয়তপুর। বাড়িতে কে কে আছে? বাপ মা আর এক ছোট ভাই আর এক বহিন। ও, তুন্নার মনে আরেকটা প্রশ্ন উকিঝুঁকি মারছে। তবে সেই প্রশ্ন করা কি অতিরিক্ত ব্যক্তিগত হয়ে যাবে কিনা সেটা নিয়ে সন্দিহান তুন্না। তবে নিজের মনের কৌতূহলকে শত কষ্ট করেও দমাতে পারল না সে। জিজ্ঞেস করে বসল, বিয়ে করেননি? আমি মাইয়া মানুষ, আমি কি বিয়া করামো? আমারে বিয়া করছিল এক বেডাই, কিন্তু 6 মাসের মাথায় ডিভোর্স হইয়া গেছে। ও মা, কেন? হালার পুতে নেশা খাইয়া আমারে আইসা দিন রাইতে মারে, আবার আর এক বাড়ির বেটির লগে সুকসুক করে। সহ্য করতে না পাইরা একদিন আমিও তার আন্ডা বরাবর এক লাত্তি দিয়া দিলুম। আন্ডা দুইটা ফাইটটা গেল, ব্যাস বিচার বইল, ডিভোর্স হইয়া গেল। তুমি তোমার স্বামীকে মারলে? তো কি করতাম? কেউ আমারে মারলে আমি চুপচাপ বইসা থাকুম? কিন্তু এতে যে তোমার সংসারটা ভেঙে গেল। তয় কি, আমি কাম করি, ভাত খাই, জীবনে কোনো অশান্তি নাই। নিজের জামাই আর এক বেডির কাছে গেলে এই দৃশ্য দেখার থাইকা কাম কইরে খাওয়া বহুত ভালো। তন্না কথা বলল না। এই মেয়ে ভয়ঙ্কর। স্বামীকে মেরে টেরে সংসার ছেড়ে চলে এসেছে। সাহস আছে মেয়েটার। তন্না এক মুহূর্তের মধ্যে মনে হলো অধ্যায় আর সে মারামারি করছে। অধ্যায়কে সে ধরে দিয়েছে আচ্ছা কেলানি। সেই কেলানি খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে অধ্যায়কে। নিজের ভাবনায় বেশ অস্বস্তি বোধ করলো তন্না। বুক ধুকভুক করলো তার। মুখে হাজারো তর্ক করতে পারলেও অত দূর চিন্তা সে করতে পারবে না, অসম্ভব। শরীফা তার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার একটা গোপন কথা কই, আমার সংসার ভাঙলেই কি হয়েছে, বেডাই নিজেও আর বিয়ে করতে পারবো না। মেশিন অচল কইরা দিয়ে আসছি আমি।
চকিতে চোখ তুলে তাকায় তন্না। ইঙ্গিতপূর্ণ কথাটার ভাবার্থ অনুধাবন করতেই হাত পা শীতল হয়ে আসে তার। মেয়েটা কি অবলীলায় বলছে, মেশিন অচল করে দিয়েছে। তার মাঝে কোনো অনুতাপ অনুশোচনা নেই। কথাটা কি ভীষণ অস্বস্তিকর, কি জঘন্য নগ্ন। তন্নার দম বন্ধ হয়ে আসতে চায়। তার চোখের সামনে ভেসে ওঠে অধ্যায়ের মুখ। যদিও সুনজরে অধ্যায়কে দেখার সুযোগ হয়নি তার, তবুও অধ্যায় তো তার স্বামী, তার ব্যক্তিগত মানুষ। এই মানুষটির মনে বসত করছে আরেক নারী। এক নারী নাকি শত নারী, সে বিষয়েও নিশ্চিত নয় তন্না। শরীফা যেমন তার নেশাখোর স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারেনি, সেভাবে তন্নাও মনেও কি ঈষৎ জন্ম নিচ্ছে। সেও কি অধ্যায়ের অন্তঃকোষ বরাবর একটা লাথি? আর ভাবতে পারে না তন্না। তার হাঁসফাঁস লাগে, গলা শুকিয়ে আসে, শুকনো ঢোক গিল তন্না। শরীফা নির্বিকার ভঙ্গিতে সিরিয়াল দেখছে। এমন ভয়ঙ্কর কাণ্ড করার পরও কেউ এমন নির্বিকার থাকতে পারে? অপরাধ বোধ হয় না? কে জানে, হয়তো অতিষ্ঠ হয়ে কোনো অপরাধ করে ফেললে সেটার জন্য একটুকু আত্মগ্লানি হয় না? তন্না শরীফার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। টেলিভিশনের পর্দায় সিরিয়ালের নায়িকা কুসুম ছাগলছানার কাছে মনের কথা বলতে বলতে কাঁদছে। তন্নার কাছে হঠাৎই দৃশ্যটা ভীষণ অর্থবহ মনে হলো। নিঃসঙ্গ মানুষেরা সত্যি এভাবে অবলা প্রাণীর কাছে কষ্টের গাথা উগরে দেয়। এটাই নিজেকে হালকা করার সহজ পন্থা। মানুষের কাছে মনোভাব প্রকাশ করলে শুধু শুধু কাঠগড়ায় দাঁড়াতে হয়। শরীফা এক গাল হেসে বলল, চুপ কইরা গেলা কেন? তোমার আফসোস হয় না? আফসোস কেন হইব? ওই অপরাধ করছে, আমি শাস্তি দিছি। ওই আমারে মারছে, আমিও মারছি। বাংলায় একটা কথা আছে না, ইটকেল মারলে পাটকেল খাইতে হয়, সেই রকম। আফসোস মানুষের দুর্বল কইরা ফেলে। আমি দুর্বল না। তন্না আর কিছু বলল না। তার বুকের ভেতর কেমন একটা ভার জমে রইল। তবে হয়তো সব সময় জীবন মানে সহ্য করা নয়, কখনো কখনো লাথি মারার নামও জীবন। তন্না এবার কি করবে? সে নিজেই কি নিজেকে অধিকার থেকে বঞ্চিত করবে? কিছুক্ষণ পরই তো অধ্যায় নিজের প্রেমিকার সাথে দেখা করতে নিয়ে যাবে তাকে। তন্নার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো, গাঢ় অস্বস্তি। তন্না খাটের কোণায় পা ঝুলিয়ে বসে আছে। তার গায়ে শোভা পাচ্ছে মেরুন রঙের জামদানি শাড়ি। শাড়ির ডিজাইন চমৎকার, সোনালী বর্ণের পাড়ের সাথে মেরুন রাঙা জমির সোনালী ফুলের নকশা। শাড়িটা তন্নাকে উপহার হিসেবে দিয়েছেন আদিল। তন্নার শ্যামবর্ণা গায়ে মানিয়েছে বেশ। অধ্যায় এক পলক দেখে নিল তন্নাকে। মেয়েটাকে কেমন বউ বউ দেখাচ্ছে। মেয়েটার গায়ের রং অতটাও কালো নয়, মাথায় লম্বা ঘন চুল, চুলগুলো কুচকুচে কালো। গড়পড়তা পাঁচটা বাঙালি মেয়েদের মতো হাব ভাব, বিশেষত্ব কিছু নেই। অধ্যায় আবার বিশেষ কিছু না হলে কোনো বিষয়ে আগ্রহী হতে পারে না। তবে কেন যেন মেয়েটার দিকে তার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। এমন সাধারণ একটা মেয়ের দিকে তাকিয়ে থাকার কোনো মানে নেই নিশ্চয়ই। অধ্যায় চোখ সরিয়ে আয়নায় নজর দিল। আয়নায় তন্নাকে দেখা যাচ্ছে। সেদিকে মনোযোগী দৃষ্টি রেখে কপালের উপর পড়ে থাকা চুলগুলোতে চিরুনি চালালো অধ্যায়। ফিটফাট হয়ে ঘুরে দাঁড়ালো তন্নার দিকে। তন্না মুগ্ধ দৃষ্টিতে তাকালো। অধিক সুদর্শন পুরুষের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখ ধাঁধিয়ে যায়, ঘোর লাগে। পুরুষ মানুষও এত সুন্দর হয়? তন্না কি কোনোভাবে মুগ্ধ হয়ে যাচ্ছে মানুষটার প্রতি? আচ্ছা, মুগ্ধতা থেকেই তো প্রেমের জন্ম হয়। পরবর্তীতে তন্না কি কোনোভাবে অধ্যায়ের প্রেমে পড়ে যাবে? সেটা খুবই বাজে বিষয় হবে। অধ্যায় তন্নাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, এই মেয়ে, নজর দিচ্ছ নাকি? তন্না শুকনো ঢোক গিল, এলোমেলো দৃষ্টি ফেললো এদিকে ওদিকে, আমতা আমতা করে বলল, কি আশ্চর্য, আপনাকে নজর দিতে যাব কেন? আমার কি খেয়ে দেওয়ার কাজ নেই? হ্যাঁ, চোখ দিয়ে একটা অবলা ছেলেকে ধর্ষণ করাও তো কাজই বটে। খুবই অশুভ মেয়ে মানুষের কাজ। একদম বাজে বকবেন না। আমি বাজে বকছি? এই তুমি আমার দিকে নজর দাওনি, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকোনি? হ্যাঁ থেকেছি, তাতে সমস্যা কি? এক ঘরে দুটো মানুষ থাকলে একজন আরেকজনের দিকে তাকাবে, এটাই তো স্বাভাবিক। না, একদমই স্বাভাবিক নয়, খুবই অস্বাভাবিক কাজ করেছো তুমি। শোনো,
এরপর থেকে হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে থাকবে না, আমার অস্বস্তি হয়। তুন্না মুখ বাঁকালো, মনে মনে বলল, আসছে একজন ঋত্বিক রোশন, তার দিকে তাকালে নাকি অস্বস্তি হয়। দাঁড়াও বাচ্চা ধন, দেখাচ্ছি মজা। তোমার খুব চুলকানি হয় তাই না? বাড়িয়ে দিচ্ছি এবার। তুন্না মুখ বাঁকিয়ে আয়নার দিকে তাকিয়ে বসে রইল। অধ্যায় শার্টের কাফ ঠিক করতে করতে আবার আয়নার দিকে তাকালো। আয়নায় চোখ পড়তেই দেখলো তুন্না ফের তার দিকেই তাকিয়ে আছে, নির্লজ্জের মতো মিটিমিটি হাসছে। আবার এই মেয়ে যে এত বেলাহাত সেটা তো আগে বোঝা যায়নি। বাপরে, কি দু কান কাটা মেয়ে মানুষ। অধ্যায় ভ্রু কুঁচকে বলল, তোমাকে বলেছি না এভাবে তাকাবে না? তুন্না নির্বাক মুখে বলল, তো কিভাবে তাকাবো? তুমি আমার দিকে তাকাবেই না। তো কি করব? তুমি কি করবে সেটা আমি বলে দেব নাকি? কিন্তু আমার দিকে তাকাবে না, ব্যাস। তার মানে আপনি বলতে চাইছেন ঘরে একটা জলজ্যান্ত মানুষ হেঁটে বেড়াবে, আমি তার দিকে তাকাতে পারবো না? না, পারবে না। দরকার হলে চোখ বন্ধ করে রাখবে, তবুও আমার দিকে অশ্লীল দৃষ্টি দিবে না। তুন্না তেতে উঠে বলল, আমি আপনার দিকে অশ্লীল দৃষ্টি দিচ্ছি? হ্যাঁ, দিচ্ছ তো। এই তুমি কি জীবনে কখনো সুন্দর ছেলে মানুষ দেখনি? ড্যাব ড্যাব করে আবার তাকাচ্ছ। অধ্যায়ের তাচ্ছিল্যপূর্ণ কথায় তুন্নার জেদটা হু হু করে জ্বলে উঠল। কথা বাড়ালো না সে। দ্রুত বেগে উঠে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল তুন্না। কাঠের টেবিলটার উপর সাজানো জিনিসপত্র কেঁপে উঠল তার আচমকা আক্রমণে। অধ্যায় এক পাশে দাঁড়িয়ে আত পাগল গেয়ে ভূতের কাণ্ড দেখে চলছে। মেয়েটার লক্ষণ সুবিধার ঠেকছে না। কি খুঁজছে এই মেয়ে? অধ্যায় চোখ এদিকে ওদিকে করল। তুন্না কাল রাতেই নিজের সাথে সাথে নিজের প্রয়োজনীয় সামগ্রী ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের উপরে রাখা ছোট্ট রূপোলি কৌটাটা হাতে তুলে নিল। ঢাকনা খুলে আঙ্গুল ঢুকিয়ে গাঢ় কালো কাজল লাগিয়ে নিল তর্জনীর আঙ্গুলের ডগায়। অর্ধায় কিছু বুঝে ওঠার আগেই তুন্না ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা আঙ্গুলটা সরাসরি অধ্যায়ের কপালের মাঝখানে চেপে ধরল। একটা গাঢ় স্পষ্ট কালো নজর টিকা জল জল করে উঠল অধ্যায়ের কপালের মধ্যখানে। ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে তুন্নার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই নিন, নজর টিকা দিয়ে দিলাম। এখন আর কেউ আপনার দিকে তাকালে অস্বস্তি হবে না, নজর লাগার ভয়ও থাকবে না। অধ্যায় বিস্ময়ে হতবিলম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আয়নায় চোখ পড়তেই কপালের মাঝখানে সেই কাজলের টিকা স্পষ্ট দেখা যাচ্ছে। দৃশ্যটা একেবারে অপ্রত্যাশিত। একটা সাধারণ মেয়ে কি দুঃসাহসী কাজটাই না করে বসলো। এই মেয়ের ধারণা আছে কার সাথে স্পর্ধা দেখিয়েছে সে। অধ্যায় নিজের রাগকে বহু কষ্টে সামান্য দমিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইউ। আরে রাগ করবেন না, শুনুন, এটা হচ্ছে পেঁয়াজের কাজল। একবার লাগালে সহজে উঠে না। যদিও আমি কাজল খুব একটা ব্যবহার করি না, তবুও বাড়ি থেকে নিয়ে এসছি। এই কাজল তৈরির পদ্ধতিটা আপনাকে বলি শুনুন। প্রথমে একটা কুপি বাতিতে আগুন ধরিয়ে নেবেন। এরপর একটা খোসা ছড়ানো পেঁয়াজ কাঠির মধ্যে গেঁথে নিয়ে আগুনের শিখার উপরে ধরবেন। খালি হাতে ধরলে হাত পুড়ে যেতে পারে, বেশ অনেকটা উঁচুতে ধরলে ভালো হয়। এরপর আস্তে আস্তে দেখবেন কালির আস্তরণ জমছে। গাঢ় কালি, সেই কালি একটা কৌটাতে সংরক্ষণ করে সরিষার তেল ঢেলে নেবেন। দেখবেন কাজল রেডি। খুবই উপকারী বস্তু। এই কাজল চোখে লাগালে চোখের চুলকানি সেরে যাবে। লাগাবেন চোখে? অধ্যায় স্থবিত। অতিরিক্ত রাগে মানুষ কি প্রতিক্রিয়া দেখাতে ভুলে যায় হয়তো। এই জন্যই অধ্যায় শত চেষ্টা করেও গলা দিয়ে কোনো ধমক জাতীয় শব্দ বের করতে পারল না। হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল আজব মানবীর দিকে। তুন্নার ঠোঁটের কোণে ঝুলছে হাসি। এটা কি বিদ্রুপের হাসি? অধ্যায়কে বেকায়দায় ফেলে সে কি খুব আনন্দ পেয়েছে? তার কি একটুকু ভয় লাগছে না? অধ্যায় যদি রাগ সংবরণ না করতে পেরে এখন এই মেয়েকে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বসে, তবে কি খুব অন্যায় কাজ হবে? হয়তো অন্যায় হবে, তবে খুব বড় অন্যায় নয়। তুন্না যে দুঃসাহসিক কাজ করেছে, এর ফলস্বরূপ একটা শক্ত থাপ্পড় ওর প্রাপ্য। অধ্যায় কঠিন চোখে তুন্নার দিকে তাকালো। তুন্না খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনাকে এভাবে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার প্রেমিকা এই রূপে আপনাকে দেখলে অনেক খুশি হবে নিশ্চয়ই।
এই আপনার এই আপনার ফোনটা দিন না, একটা ছবি তুলি। রাগে দুঃখে অতিষ্ঠ হয়ে তুন্নার বাহু চেপে ধরল অধ্যায়, কঠিন গলায় বলল, তোমার মনে হচ্ছে না তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো? ছাড়ুন, লাগছে আমার। লাগুক। তোমার সাহস কিভাবে হয় আমার কপালে কালি দেওয়ার? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ? তুন্না অধ্যায়ের হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। অধ্যায় তার চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আরো জোরালো ভাবে চেপে ধরল তাকে। ব্যথায় কুকড়ে উঠল তুন্না। অধ্যায় তাচ্ছিল্য স্বরে বলল, তুমি সামান্য একটা মেয়ে, মুখখানা দেখতে অমাবস্যার মতো। এই চেহারা নিয়ে আমার বাড়িতে, আমার ঘরে আমারই বউ পরিচয় থাকতে পারছো, এটা তোমার পরম সৌভাগ্য। তবে ফার্দার আমার সাথে বেয়াদবি করার চেষ্টাটুকুও করবে না। আমি তোমাকে সহ্য করতে পারি না, জাস্ট পারি না। আমার আশেপাশে সর্বক্ষণ একটা কুৎসিত দেখতে মেয়ে ঘুরঘুর করছে, এটা ভাবতেই আমার অস্বস্তি হয়, দম বন্ধ লাগে। এই যে কপালের মাঝে কাজলের ফোঁটা দিয়ে দিয়েছো তুমি, তার থেকেও কালো, কাজলের চেয়েও কালো একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করা তো দূর, পারলে আমি তোমার মুখ দর্শনও করতাম না। নেহাত সেই উপায়ন্তর নেই, তা বলে আমাকে অসহায় ভেবো না। আমার ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করো না। আমি তা একদম টলারেট করতে পারি না, একদম না। তীব্র ক্রোধ নিয়ে কথাগুলো বলে এক ঝটকায় ধাক্কা দিয়ে তুন্নার হাত ছেড়ে দিল অধ্যায়। তুন্না হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে এতটা ভাবেনি। তার বুক কাঁপছে, বক্ষ পিঞ্জরের কথাও যেন ব্যথা হচ্ছে, খুবই সূক্ষ্ম ব্যথা, অদ্ভুত রকম চিনচিন এক ব্যথা। এই ব্যথার উৎস কি সুদর্শন পুরুষ অধ্যায় চৌধুরী? তুন্না অতি দুঃখে কথা বলতে ভুলে গেল। কালো হবার কারণে স্বামীর কাছেও যে তাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে এমনটা সে কখনো ভাবেনি। কেন যে ভাবেনি? ভাবলে আজ আর কষ্ট পেতে হতো না। ভেবেছিল লোকটা হয়তো হঠাৎ আসা এই বিয়ের রূপী ঝড়কে সহসাই মেনে নিতে পারেনি, এজন্যই তুন্নাকে অবহেলা করছে। কিন্তু বিষয়টি তো তা নয়। বিষয়টি হলো এই লোকটা শুধুমাত্র কালো হবার দরুন তাকে অপছন্দ করে। সে দু চোখ ভরা নির্বাক ধূসর শূন্যতা নিয়ে তাকিয়ে রইল অধ্যায়ের মুখের দিকে। এ কেমন জটিল সম্পর্কে বাধা পড়েছে তার জীবন, যে সম্পর্কে ভালোবাসা নেই, আছে কেবল এক পৃথিবী ঘৃণা। সেই সম্পর্কের ভবিষ্যৎ কি? ঘৃণা কি কখনো ভালোবাসার বদল হয়? বড্ড অসম্ভব চিন্তাধারা। যেমন পাথরে ফুল ফোটে না, তেমনি ভাবে ঘৃণা কেটে গিয়ে হয়তো মন আকাশে কভু প্রেম উকি দেয় না, নাকি দেয়? যদি না দেয় তবে কেন বুকের গভীরে গাঢ় নীল বিষের মতো ছড়িয়ে পড়ে প্রেম নামক অপ্রেম? তুন্নার হঠাৎ এমন চুপসে যাওয়া দেখে চিন্তা হলো অধ্যায়ের। সে ভেবেছিল এই মেয়েকে নিয়ে এলিনার সাথে দেখা করাবে, দেখা করে সমস্ত ঘটনা খুলে বলবে। কিন্তু বিষয়টা তো জটিল হয়ে গেল। তুন্না নামক তরুণীটি যেভাবে মুখ ভার করে বসে আছে তাতে মনে হচ্ছে না অধ্যায়ের কোনো কথা শুনতে ইচ্ছুক সে। অধ্যায় ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এলো। কালির ফোঁটাটা বোধহয় পার্মানেন্টলি কপালে বসে গেছে। ওঠাতে কত কষ্ট যে করতে হলো তাকে। এখনো একটা কালচে ভাব কপালে লেগে আছে। নিশ্চয়ই এই মেয়েটা নিজের সাথে সাথে তাকেও কালো বানানোর ধান্দায় মত্ত হয়েছে। কি সাংঘাতিক মেয়ে ভাবা যায়। অধ্যায় ঘরে এসে দেখলো তুন্না একইভাবে খাটের কোণায় পা ঝুলিয়ে বসে আছে, চোখ মুখে বিমর্ষ ভাব, চোখে জল টইটুম্বুর। একটু হাওয়া দিলেই সে জল উপচে পড়বে শ্যামরঙ্গা গায়ে। অধ্যায় হঠাৎ খেয়াল করে দেখলো মেয়েটার মাঝে একটা বিশেষত্ব আছে। একটু আগেই তুন্না বলছিল যে সে কাজল ব্যবহার করে না, অথচ মেয়েটার চোখে গাঢ় কাজলের আস্তরণ। কাজল রাঙা সেই ছলছল আক্ষি যুগলের রাজ্যের অভিমান। আচ্ছা, কাজল ব্যবহার ব্যতীতও বুঝি এমন কাজল রাঙা চোখ হয়? নাকি মেয়েটা মিথ্যা বলছে? মিথ্যা বলার তো প্রয়োজনীয়তা কিচ্ছু নেই। অধ্যায় যে তুন্নাকে পছন্দ করে না এ কথাটা শুরুতেই তো তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে অধ্যায়কে মুগ্ধ করতে এই মেয়েটার কোনো প্রয়োজন নেই। তবে কি মেয়েটার চোখ জন্ম থেকেই এমন কাজল রাঙা? অধ্যায়ের মনে হলো পৃথিবীর প্রতিটি কুৎসিত বস্তু কিংবা প্রাণী একটা না একটা
অন্তর্নিহিত সৌন্দর্য আছে। সৃষ্টিকর্তা একজনকে একটা দিকের কমতি দিলে অন্য দিক দিয়ে তা পূর্ণ করে দেন। এই যেমন তুন্নার চোখ। অধ্যায় হাজারো সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু তাদের চোখ তো এতটা সুন্দর নয়। অথচ এই মেয়েটা কালো হওয়া সত্ত্বেও তার চোখ নজর কাড়া। এমন সুন্দর চোখের কোনো নারীকে কি সহসায় কুৎসিত রমণীদের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়? বোধহয় হয় না। অধ্যায়ের মনে হলো সে তুন্নাকে কুৎসিত বলে বড্ড ভুল কাজ করে ফেলেছে। তুন্না মূলত অসুন্দরী। আচ্ছা, অসুন্দরী আর কুৎসিত শব্দ দুটি কি একই ক্যাটাগরিতে পড়ে? না, একই ক্যাটাগরিতে পড়ে না। ব্যাকরণে দুটি বিশেষ্য হলেও ভাবগত ও মূল্যায়নমূলক ক্যাটাগরি আলাদা। কুৎসিত শব্দটি চূড়ান্ত নিন্দাসূচক। এতে সৌন্দর্যের সম্পূর্ণ অস্বীকার আছে। কিন্তু তুন্নার চোখ সুন্দর, তবে তাকে কুৎসিত না বলে সহজেই অসুন্দরী বলা যায়। অধ্যায়ের ভাবনায় সেট পড়ল ফোনের শব্দে। পকেটে ফোনটার নিস্তব্ধতা ভেদ করে বিকট শব্দে বেজে উঠল। অধ্যায় ফোন বের করে হাতে নিয়ে দেখল এলিনার কল এসেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এলিনার ক্ষুব্ধ কণ্ঠ ভেসে এলো। এই, তুমি কোথায় আছো? অধ্যায় আমতা আমতা করে বলল, বাসায়। হোয়াট? আমাকে দেখা করতে বলে বাসায় বসে আছো তুমি? আমার সময়ের কোনো দাম নেই। তুমি কি পেয়েছোটা কি আমাকে? এলিনার ঝাঁঝানো স্বরে চিবিয়ে চিবিয়ে কথাগুলো শুনে শুকনো ঢোক গিলল অধ্যায়। মেয়েটাকে সে ভয় পায় রীতিমতো। এলিনার সামনে বসলে মাঝে মাঝে তার মনে হয় তাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দেওয়ার জন্যই জন্ম হয়েছে এলিনার। যা রাগ, যা জেদ এই মেয়ের! তার কথার জাতাকলে পৃষ্ঠা হয়েই তো অধ্যায়ের সময় কেটে যায়। অবশ্য আগুন সুন্দরীদের এমনই হওয়া উচিত। যে তরুণীর রূপ দেখে পুরুষের চক্ষু ঝলসিত হয় না, সে তরুণী প্রকৃত সুন্দরী নয়। অধ্যায়ের কাছে রূপ এমনই আকাঙ্ক্ষিত বস্তু। অধ্যায়ের নিশ্চুপ থাকা মানতে পারল না এলিনা। সে ফের রাগান্বিত স্বরে বলে উঠল, এই, তুমি কথা বলছো না কেন? তোমার সমস্যাটা কোথায়? অধ্যায় বিড়বিড় করে বলল, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে কফি শপে ডেকে তুমি বাসায় বসে আছো কেন? তুমি প্লিজ 20 মিনিট ওয়েট করো, আমি আসছি। মানে এই 20 মিনিট একা একা বসে হাওয়া খাবো আমি? না, হাওয়া কেন খাবে? তুমি চাইলে কফি, চা কিংবা সিঙ্গারা, সমোচা, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ বা অন্য কিছুও খেতে পারো। এলিনা রাগে গজ গজ করতে করতে বলল, অধ্যায় শোনো, আমি না তোমাকে টলারেট করতে পারছি না, একদম পারি না। তুমি এত অসহ্য কেন? আল্লাহ! আচ্ছা, তুমি জিকির করো। কি বললে? জীবনে তো ভালো কাজ কিছু করোনি, জিকির করো। যদি কিছু পাপ মোচন হয়। এখন রাখছি, আসছি আমি। এলিনা কিছু একটা বলতেই যাচ্ছিল, অধ্যায় কল কেটে দিল। তার মাঝে মাঝে মনে হয় এলিনা তাকে ভালোবাসে না। ভালোবাসলে সারাক্ষণ কেউ এমন আচরণ করতে পারে? সারাক্ষণ এমন অসহ্য অসহ্য ভাব নিয়ে থাকা মানুষের জীবনে সহনীয় কিচ্ছু জিনিস আদৌ কি থাকে? না থাকার সম্ভাবনাই বেশি। এমন সব কিছু অসহ্য হতে হতে একটা সময় নিজের কাছে নিজেই না অসহ্য হয়ে যায়। এলিনাকে নিয়ে অধ্যায়ের বড় দুশ্চিন্তা হয়। মেয়েটার অহংকার দিন দিন এভারেস্টের চূড়ায় পৌঁছে যাচ্ছে। এমনটাও হওয়া ভালো লক্ষণ নয়। অধ্যায়ের সাথে এলিনার এতক্ষণের সমস্ত কথোপকথন কান পেতে শুনেছে তুন্না। একই ঘরে থেকে স্বামীর সাথে অন্য নারীর কথোপকথন দেখতে বড্ড পীড়াবোধ হয়। কেমন যেন অশান্তি লাগে। অবশ্য অশান্তি লাগার বিষয়ের কোনো কারণই নেই। সে তো অধ্যায় চৌধুরীর নামে মাত্র বউ, তার এত দায় নেই। কিন্তু তবুও এড়িয়ে যাওয়া যায় না। কেন যেন কানফোনের উপর প্রান্তে থাকা নারীর কথাগুলো শুনতে আগ্রহী হয়। কান তো নিজের শোনার ক্ষমতা রাখে না। মন যদি না চায় তাহলে কানের কাছে এসে কথা বললেও সে কথা কান অবধি পৌঁছাবে না। এ সবটা নিয়ন্ত্রণ করে মন। বিজ্ঞান অবশ্য অন্য কথা বলে। বিজ্ঞান বলে মানুষের শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে তার ব্রেন। শরীর শুধুমাত্র ব্রেনের নির্দেশনা মেনে চলে। তুন্না শত চেষ্টা করেও নিজের মন কিংবা ব্রেন দুটোর কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। ফোনটা কেটে দেওয়ার পর ঘরে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো।
অধ্যায় কি করবে, কি বলবে, কিভাবে তূর্ণাকে রাজি করাবে সেটা ভেবেই মাথা চুলকাচ্ছে। মাথায় কিছু আসছে না, কি করা যায়। অধ্যায় জুতো পরতে পরতে চোখ তুলে তাকালো তূর্ণার দিকে। মেয়েটা এখনো একই ভঙ্গিতে বসে আছে, মাথা নিচু। এই মেয়েটার কি মন খারাপ? কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে তাকে। না, একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে সে মেয়েটার সাথে। একটু রয়ে সয়ে চলতে হবে। গেও ভূতকে এতটা গুরুত্ব দিয়েই বিপত্তি বেঁধেছে। এই মেয়ে কি এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য? মাঝে মাঝে একটু বেশি বোকামি করে ফেলে সে। অধ্যায় গলা খাকারি দিয়ে ডাকল,